আচ্ছা, আমরা এরপরে গুরুত্বপূর্ণ জিনিস চলে আসি, ড্রাইং সিস্টেম। আমরা যে বললাম যে কুকিং হলো ভালো কথা, আসলো, এরপরে ড্রাইংয়ে গেল। ড্রাইংয়ের সাথে কিছু ইম্প্যাক্ট থাকবে না। তুমি সিলিন্ডারকে খুব বেশি শক্ত মানে গরম করতে পারবে না, আবার খুব বেশি ঠান্ডাও করতে পারবে না। সিলিন্ডার গরম আছে তাহলে সুতাকে দ্রুত পাস করতে হবে, সিলিন্ডার ঠান্ডা আছে তাহলে সুতাকে আস্তে আস্তে পাস করতে হবে, যাতে এটার সাথে লেগে সিলিন্ডারের সাথে লেগে সুতাটা যাতে একটু বেশি তাপ পায়। এখন সিলিন্ডার খুব উত্তপ্ত অবস্থা আছে তাহলে হালকা খুব জোরে পাস করতে হবে সুতাটাকে। তো এই জন্য ড্রাইংটা খুব ইম্পর্টেন্ট। সাইজিংয়ের ক্ষেত্রে ড্রাইংটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি কত ভালোভাবে শুকাইতে পারতেছো। শুকাইতে না পারলে কাঁচা থাকলে কিন্তু সমস্যা আছে, আবার খুব বেশি শুকাই ফেললেও সমস্যা আছে। সুতা ক্রিস্পি হয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করবে, যদিও অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট ইউজ করছো তারপরেও ক্র্যাক হয়ে যাবে, সুতা খচখচ করবে, কচকচা হয়ে যাবে, মচমচা হয়ে যাবে সুতা, ড্রাইং যদি বেশি হয়, ওভার ড্রাইং হয়। তো আমরা একটু ড্রাইংয়ের মেথডগুলো একটু দেখি। দেখো 4 ধরনের আছে পদ্ধতি, মূলত 3 ধরনের, 3টার যে কোনো 2টাকে কম্বাইন করে কম্বাইন প্রসেস হতে পারে। তো ড্রাইং করাটা খুব সেন্সিটিভ। এখানে তুমি জাস্ট এখানে অনেকগুলো বিষয় বলা আছে, কোনটা অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী, এগুলো পড়লে তুমি বুঝতে পারবা। তো আমি জাস্ট এখানে মানে মূল ব্যাপারটা বলে দিচ্ছি যে কোনটা আমরা কখন কেন ইউজ করি। মনে করো সিলিন্ডার ড্রাইংটাই হচ্ছে মোস্টলি ইউজড আমাদের এখানে, আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমরা সিলিন্ডার ড্রাইংটাকে প্রেফার করে থাকি সবচেয়ে বেশি। এখন সিলিন্ডার ড্রাইংয়ের মধ্যে 2 সিলিন্ডার আছে, মাল্টি সিলিন্ডার আছে। এখন 2 সিলিন্ডার আর মাল্টি সিলিন্ডারের মধ্যে কী কী পার্থক্য হবে বলো তো তোমরা? না দেখে এমনি সেন্স অ্যাপ্লাই করে বলো তো কী বোঝা যায়, মানে কী কেন কী পার্থক্য হবে? হ্যাঁ, টেনশন। এখানেও টান টান রাখতে পারবো, এখান থেকে এখানে যদি টেনশন বেশি থাকে তাও হবে, বাট বেশি পরিমাণ কন্ট্যাক্ট করে যাচ্ছে। মনে করো এই সুতাটা এরকম একটা গরম চেম্বারকেও সাথে কন্ট্যাক্টে আসতেছে, এখানেও টাচে আসতেছে, এখানেও টাচে আসতেছে, এখানেও টাচে আসতেছে। অনেক জায়গায় একটা গরম সিলিন্ডারের গায়ের সাথে লাগতেছে, আর এখানে মাত্র 2 জায়গায় লাগতেছে, এখানে একটু আর এখানে একটু। তাহলে কি শুকাবে কোথায় বেশি? এখানে। তাহলে এখানে কি শুকাবে না? তাহলে তো সিলিন্ডার বাড়াই দিব, 10টার জায়গায় 20টা করে দিব, ভালো শুকাবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সিলিন্ডার ইউজ করাটাও একটা কস্টলি বিষয়। সিলিন্ডারকে গরম করার জন্য স্টিম লাগে, আর সিলিন্ডারটা তো উপরে তো ভিতর থেকে তাপ দিতে হয়, ভিতর থেকে স্টিম অথবা ইলেকট্রিক বয়লারের সাহায্যে ইলেকট্রিক্যালি তাপ দিয়ে গরম করতে হবে, পিছটাকে গরম রাখতে হবে। তো পিছটা গরম রাখার জন্য এখানেও কিছু মেকানিজম ইউজ করতে হবে ভালোই। তো সেই জন্য বেশি সিলিন্ডার ইউজ করা কিন্তু আবার খরচ সাপেক্ষ ব্যাপার, কষ্ট। আবার 2 সিলিন্ডার ইউজ করলে হবে কি, যেহেতু একটু মানে গরমের সাথে তার কানেকশানটা হয় সামান্য, সেজন্য এই সুতাকে টানতে হবে খুবই আস্তে আস্তে, বুঝলো না? একটু আস্তে, একদম আস্তে আস্তে টেনে নিয়ে যেতে হবে, যাতে করে সে ভালোভাবে গরমটা পায়, তাপটা পায়, শুকিয়ে যায় যাতে, এই জন্য। তো এই জন্য বেসিক্যালি 2 সিলিন্ডার প্রসেসটা হচ্ছে অনেক স্লো প্রসেস, স্লো করতেই হবে, সুতাকে আস্তে আস্তেই টানতে হবে। এখানে টেম্পারেচার যত বেশি, চাইলে তো এখানে তুমি হাই টেম্পারেচার ইউজ করতে পারবো না, সিলিন্ডারগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়। তো সেই জন্য এটা অনেক স্লো টানতে হবে সুতাকে, আর এখানে তুমি ফাস্ট চালাইতে পারবা। এটা হচ্ছে সুবিধা, যে 2 সিলিন্ডারে ব্যাপারটা কুইক হবে না, স্লো হবে, আর এখানে ফাস্ট হবে। আর এখানে ইউনিফর্ম হবে, যদি অনেকগুলো সিলিন্ডার হয়ে হয়ে লাস্টে ড্রাইংটা কমপ্লিট হবে, এখানে ভেরিয়েশন হওয়ার চান্সটা খুব কম থাকবে। 5, 6টা, 7টা, 8টা সিলিন্ডার পাস করে যাওয়ার কারণে ইউনিফর্ম ড্রাইং হবে কম্পারেটিভলি 2 সিলিন্ডারের চেয়ে। এবং আমাদের যে মডার্ন মেশিনগুলো আছে ইন্ডাস্ট্রিতে, সবগুলোতে এরকম মাল্টি সিলিন্ডার ইউজ করা হয়। তোমরা কখনও যখন উইভিং ফ্যাক্টরিতে আমরা যদি নিয়ে যাই তখন দেখতে পারবা, সাইজিং মেশিনের সামনের অংশটা দেখবা উপরে অনেকগুলো সিলিন্ডার আছে, এবং এই সিলিন্ডারের গা দিয়ে সুতাগুলো ঘষে 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 সামনের দিকে যায়, সিলিন্ডারগুলো ঘুরে ঘুরে সুতা সামনে যায়। এই তারপরে হট এয়ার পাস করার মাধ্যমে করা হয়, এদিক দিয়ে এয়ার পাস করা হয়, এদিক দিয়ে এয়ারটা বের হয়ে যায়। তো যেহেতু গরম বাতাস যায় আর সুতার কাপড়টাকে এদিক থেকে এদিক দিয়ে টানতে থাকা হয়, তো কাপড়ের মাঝখানে মাঝখানে এই যে বাতাসগুলো যখন যায়, এই বাতাসের মাধ্যমে কাপড়টা শুকিয়ে যায়, মানে সুতাগুলো শুকিয়ে যায়, এটা হইতে পারে। ইনফ্রারেড আছে, ইনফ্রারেড হচ্ছে একটা প্লেট, এই প্লেটটাকে গ্যাস ফ্লেম দিয়ে উত্তপ্ত করা হয়, আর প্লেটের উপর দিয়ে সুতাটাকে পাস করে নিয়ে যাওয়া হয়। ওই যে কি বলে, মানে ইনফ্রারেড বুঝো না, মানে অবলোহিত রশ্মির মতো করে এটাকে গরম করা হয় কি লাল আলো দিয়ে,
তো এই প্লেটটার উপরের অংশটা দিয়ে যখন পাস করে নিয়ে যায় সুতাটা, তখনই সুতাটা শুকিয়ে যায়। তো এটাও একটা কস্টলি প্রসেস, কারণ ইনফ্রারেড রে জেনারেট করতে যে গ্যাস দিতে হবে, যে বার্নার দিতে হবে, এবং টোটাল যে মেকানিজমটা, এই প্রসেসটার খরচ অনেক বেশি। আবার এটাতে আসলে অত ইউনিফর্মলি বা অত ভালোভাবে এগুলোর মতো ড্রাইং হয় না। এখানে হট এয়ারের মাধ্যমে কিছু অংশ কাঁচা থেকে যাওয়ার বা কম শুকানোর প্রবণতা থেকে যাবে। তো সুতরাং দেখা গেছে এগুলো একটু বেশি কস্টলি হলো, এখানে আবার ইউনিফর্মিটি বেশি থাকে। তো সব কিছু কনসিডার করে ইন্ডাস্ট্রিগুলো মূলত এটাকে বেশি প্রিফার করে থাকে। মাল্টি সিলিন্ডার যেটা আছে, মাল্টি সিলিন্ডারই সবচেয়ে বেশি চলে, এবং স্ল্যাশার সাইজিং মেশিনটা এই মাল্টি সিলিন্ডার ড্রাইং বেসড একটা প্রিন্সিপাল। আর কম্বাইন হচ্ছে এই তিনটার যে কোনো দুইটা যদি একসাথে ইউজ করা হয়, যে আমি ঠিক আছে হাই স্পিডে চালাবো, পাশাপাশি কিছু ইউনিফর্মিটি মেনটেনের জন্য আমি এখানে হট এয়ারও পরবর্তীতে পাস করবো, অথবা হট এয়ারের সাথে আমি ইনফ্রারেড টেকনিক ইউজ করব, এরকম দুইটাকে কম্বাইন করে ইউজ করা। ড্রাইংয়ের সময় কী কী ফ্যাক্টর কনসিডার করতে হবে? দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড হোয়াইল ড্রাইংয়ের সময়। ইপিআই বেশি হলে কি ড্রাইং বেশিক্ষণ করতে হবে না কম করতে হবে? অ্যান্ডস পার ইঞ্চ, সুতার সংখ্যা যদি বেশি হয় বেশি করতে হবে। কাউন্ট অফ ওয়ারপিয়ান যদি মোটা হয় তাহলে শুকানোর জন্য তাপ বেশি দিতে হবে, মানে ড্রাইং বেশি সময় ধরে করতে হবে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ারপিয়ানটা যদি কটন হয় তাহলে কম ড্রাইং করতে হবে, পলিস্টার হলে ড্রাইংটাকে বাড়িয়ে দিতে হবে। তারপর যে টুইস্ট অফ ওয়ারপিয়ানের টুইস্ট যদি বেশি থাকে তাহলে সুতা কেমন হয়? পাক দেওয়া থাকে না? পাক দেওয়া থাকলে কি হলো? সুতাটা একটু কমপ্যাক্ট থাকে, আর পাক কম দিলে সুতা সফট হয় নাকি? এটা তো বোঝো, মানে তোমার উইভিংয়ে যে সুতা যায় সেই সুতাতে টুইস্ট বেশি দেওয়া হয় কেন? সুতাটাকে একটু শক্ত করার জন্য। আবার নিটিংয়ে যে সুতা যায় সেটা কিন্তু টুইস্ট পাক কম দেওয়া হয়। পাক কম দিলে কি হয়? সুতাটা সফট থাকে, কারণ নিটিংয়ে তো আমার কাপড় বুনবো হচ্ছে এইভাবে ইন্টারলুপিংয়ের মাধ্যমে, তো সুতাকে তো বাঁকতে হবে এরকম, আর উইভিংয়ে তো বাঁকাবাঁকির কোনো বিষয় নাই এরকম। তো এই জন্য উইভিংয়ের সুতাগুলো শক্ত হইতে হয়, বিশেষ করে ওয়ারপিয়ান এমনিতেই শক্ত হইতে হয়, বা টুইস্ট বেশি দেওয়া হয়। আর নিটিংয়ের সুতাতে আসলে টুইস্ট কম দেওয়া হয়, ঠিক আছে? ওই যে টুইস্ট ফ্যাক্টর বুঝো, টুইস্ট ফ্যাক্টর বা মাল্টিপ্লায়ার কি বুঝো? টিএম টুইস্ট মাল্টিপ্লায়ার বা টুইস্ট ফ্যাক্টর কোথায় পড়ছো? হ্যাঁ, ইয়ার্ন টেস্টিংয়ে, ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিংয়ে। কখন? 2-1-এ? এখন তো 2-1-ই তোমরা। কে পড়াচ্ছে এটা? কে পড়াচ্ছে এটা? সাধারণ স্যার। টুইস্ট মাল্টিপ্লায়ার। আচ্ছা, মনে করো তোমার কাছে একটা এরকম মোটা দড়ি আছে, জাহাজের দড়ি, জাহাজগুলো বেঁধে রাখার জন্য মোটা মোটা দড়ি ইউজ করে না, এরকম অনেক মোটা। তো এইরকম মোটা দড়ি আছে, এই মোটা দড়িতে 1 ইঞ্চিতে কটা পাক দেওয়া যাবে? একটা পাক দিতেও কষ্ট হয়ে যাবে। আবার একটা চিকুন সুতা আছে 30 কাউন্টের, সেটার 1 ইঞ্চিতে কয়টা পাক আছে? অনেকগুলা, ধরো 18টা আছে। এটা যদি আরও চিকুন সুতা হয়, 60 কাউন্টের সুতা, ধরো এটা আরও মোটা, তাহলে এটার 1 ইঞ্চিতে কয়টা পাক দেওয়া যাবে? আরও বেশি দেওয়া যাবে না? ধরো 25টা দেওয়া গেল। তাহলে এখন তুমি ধরো সারা জীবন তো 1 কাউন্টে সুতা বানাবে না, তোমার কখনো 20 কাউন্টে সুতা বানাতে হবে। আমি কালকে তোমাকে অর্ডার দেবো 40 কাউন্টের, পরশু অর্ডার দেবো 32 কাউন্টের, তার পরে আরেকদিন দেবো 18 কাউন্টের, কোনোদিন রোটারি অর্ডার দেবো কম কাউন্টের। তো এখন কম বেশি কাউন্টের সুতা হলে একই লেভেলের টাইট রাখতে হবে কীভাবে? মানে একই লেভেলের টাইট রাখাটা ডিফিকাল্ট না? মনে করো এটা যতটুকু শক্ত করে পেঁচানো হয়েছে, এটাকে অতটুকু শক্ত করে পেঁচাইতে হলে 18টা পাক দিতে হয়। সাপোজ এটাকে অতটুকু টাইট করতে গেলে, মানে ওইটার মতো করে কম্প্যাক্ট করতে গেলে, ওটার মতো টাইট করতে গেলে এটাকে 25টা দিতে হয়। তাহলে কাউন্ট যখন ভিন্ন ভিন্ন হবে, একই লেভেলে টাইট করতে গেলে এখানে পাকের সংখ্যা বাড়াইতে হবে কমাইতে হবে না? এখন এই 60 কাউন্টের সুতাতে, ধরো এই 60 কাউন্টের একটা সুতা আছে,
সেখানে তুমি পাক দিলা 20টা 1 ইঞ্চিতে, তখন এই সুতাটা কেমন হবে? তুলনামূলকভাবে এটার চেয়ে অনেক সফট হয়ে যাবে না? তো তাহলে আমি 25টা পাক দিলে এটার মতো কম্প্যাক্ট হবে বা এটার মতো কম্প্যাক্ট হবে কি না সেটা আমি কীভাবে বুঝবো? তাহলে এই সমানুপাতিক এটা সম্পর্কতে দেখা যাচ্ছে যে সুতা যখনই আস্তে আস্তে চিকুন হচ্ছে প্রতি ইঞ্চিতে পাকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো ইন্ডাইরেক্ট সিস্টেমে এটাকে আমরা কি বলি? ইন্ডাইরেক্ট সিস্টেমে যখন সুতা চিকুন হয়, মানে এটা হচ্ছে কাউন্ট হচ্ছে, এটা মনে করো আমি ধরলাম 0.25 কাউন্ট, 25 কাউন্টটা বেড়ে হলো 30 কাউন্ট, 30 কাউন্ট বেড়ে হলো 60 কাউন্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে যত ফাইন হচ্ছে কাউন্ট বাড়তেছে না? 30 থেকে 60 হচ্ছে, 0.25 থেকে 30 হচ্ছে, এটা বাড়তেছে। এটা বাড়তেছে কি এই সংখ্যাটা? 1 ইঞ্চিতে এখানে পাক ছিল কয়টা? ধরো আধাটা পাক ছিল, অর্ধেক। এখানে 1 ইঞ্চিতে পাক কয়টা? 18টা। এখানে কয়টা? 25টা। তো এটাও একই হারে বাড়তেছে না? বুঝতে পারো? তো তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট ইয়ার্নের জন্য, একটা নির্দিষ্ট যে কোনো ইয়ার্নের জন্য বা যে কোনো ইয়ার্নের জন্য এই প্রতি ইঞ্চিতে টুইস্টের পরিমাণটা কার সাথে সমানুপাতিক? কাউন্টের সাথে সমানুপাতিক। ধরো ইয়ার্ন কাউন্ট, বা আমি টিপিআই লিখি, টিপিআই ইজ প্রপোর্শনাল টু ইয়ার্ন কাউন্ট। এই কথাটা লেখা যায়? লেখা যায় না? যে টিপিআই বাড়বে যদি ইয়ার্ন কাউন্ট বাড়ে, টিপিআই কমলে ইয়ার্ন কাউন্ট কমাইতে হবে যদি একই লেভেলে কম্পেয়ার। এখন এই সমানুপাতিক ধ্রুবককে আমরা কি দিয়ে তুলি? সমানুপাতিক চিহ্নকে সমান করি কি দিয়ে? একটা ধ্রুবক নিয়ে আসি, একটা ধ্রুবক নিয়ে আসি না? ধ্রুবক মানে কি? এই ধ্রুবকটা কি মিন করে? একটা সমানুপাতিক চিহ্নকে যে আমরা তুলি কি দিয়ে তুলি? একটা ধ্রুবক দিয়ে তুলি। এই ধ্রুবকটা কি বোঝায়? হ্যাঁ, সেটা তো বোঝা যাচ্ছে। ইকুয়াল দিলে তো এটা বোঝাই গেল যে টিপিআই সমান কে আর হচ্ছে মনে করো ইয়ার্ন কাউন্ট। তাহলে তুমি বুঝতেছো যে এরকম কে সমান টিপিআই বা ইয়ার্ন কাউন্ট, অনুপাতটা সমান। আর কি বোঝা যায়? মানে এই সমানুপাতিক চিহ্নকে যে তোলা হয়, তুলে যে আমরা একটা ধ্রুবক বসাই বা যে কোনো জায়গায় একটা ধ্রুবক থাকে, এই ধ্রুবকটা আসলে কি ইন্ডিকেট করে? অনেক সময় সমানুপাতিক সম্পর্ক থাকে, কোনো সময় ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। তো ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য তো আমরা করি। ধরো একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, সাপোজ ম্যান ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে তুমি যদি মানুষ বেশি কাজে লাগাও তাহলে সময়টা কম লাগবে যেগুলো একটা কাজ সম্পন্ন করতে, নাকি? কাজ আর মানুষের অঙ্ক করো না 5, 6 তাহলে ম্যান আর টাইমের সাথে ইয়েটাই সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক না? যে মানুষ বেশি লাগাও তুমি কাজে, কাজটা তাড়াতাড়ি শেষ হবে, তাই না? মানুষ কম লাগাও তাহলে কাজটা দেরিতে শেষ হবে। তো তাহলে এখানে কি অনুপাত কি হবে? তাহলে তোমার যে আগের ফর্মুলার মোতাবেক কী বলা অনুপাত, তাহলে এখানে এটা কে নিয়ে আসলাম আমি? 1/t। এখন তার অনুপাত সমান বলা যাবে না, গুণফল সমান। তাহলে তো এটা ম্যাথমেটিক্সের মধ্যেই থাকলাম। কিন্তু আমার কথা হচ্ছে তোমরা এই ধ্রুবকটা দ্বারা কি বুঝতে পারো? ধ্রুবকটা মানে কি? এইরকম একটা ধ্রুবক আমরা কেন আনি? কখনো ধ্রুবকের মান হয় 1, কখনো ধ্রুবকের মান হয় 6.733 10⁻23, আবার কখনো ধ্রুবকের মান হচ্ছে 10, কখনো 5। এরকম কেন? ধ্রুবকের মান যখন 2 হয় তখন কি বোঝায়? ধ্রুবকের মান যখন 10 হয় তখন কি বোঝায়? বা 6.673 × 10⁻11 হলে তখন কি বোঝায়? অ্যাকাউন্ট, হ্যাঁ, সেটা কে এর মান কতর জন্য? 1-এর জন্য। কে এর মান যদি 20 হয়, টুইস্টটাও 20 হবে, তাই না? তোমরা বাকিরা আর কি বুঝো? আসলে এটা হচ্ছে, এটা মানে তোমাদের একটু বুঝতে হবে যে এই ধ্রুবকটা আসলে দুইটা বিষয়কে রিলেট করে, সম্পর্কিত করে, সম্পর্ক দাঁড় করায়। সম্পর্ক কেমন? সম্পর্ক তো আমরা বুঝছি যে কাউন্ট বাড়লে টিপিআই বাড়বে। এখন কি হারে বাড়বে? ধরো আমি হাঁটলে তুমিও হাঁটো, ভালো কথা, কারণ আমি 1 কদম হাঁটলে তুমি 2 কদম হাঁটো, তাহলে আমাদের মধ্যে একটা সম্পর্ক একরকম।
আবার আরেকজন আছে যে আমি 1 কদম হাঁটলে ও 3 কদম হাঁটে, তাহলে ওর সাথেও তো আমার সমানুপাতিক সম্পর্কই, বুঝলেন? আমার সাথে এর হাঁটার রেট ওর সাথে মানে সম্পর্কটা তো সমানুপাতিক, মানে আমি 1 হাঁটলে ও 3 হাঁটে, আমি 2 কদম হাঁটলে ও 6 কদম হাঁটে, তাহলে ওর সাথে আমার সম্পর্ক কি সমানুপাতিক। আবার আরেকজনের সাথে সম্পর্ক আমি 1 হাঁটলে ও 2 হাঁটে, আমি 1 হাঁটলে ও 2 হাঁটে, তাহলে ওর সাথেও সম্পর্কটা কি সমানুপাতিক কি না? এখন এই 2 সমানুপাতির মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। আর এর সাথে আমার অনুপাত হচ্ছে 3 অনুপাতে আগায়, আর এর সাথে হচ্ছে 2 অনুপাতে। তার মানে দুইটা বস্তুকে আমরা রিলেট করি, সম্পর্কিত করি হচ্ছে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক দিয়ে, সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক দিয়ে। বাট এই সম্পর্কটা কত গাঢ়, সম্পর্ক আছে ঠিক আছে, রিলেশন আছে, আর রিলেশনটা কি ডিপ রিলেশন, ক্লোজ রিলেশন, মানে কত ক্লোজ রিলেশন, কত ডিপ রিলেশন, এটা বোঝা যায় হচ্ছে এই ধ্রুবকটা দিয়ে। এই ধ্রুবকের মান বড় হওয়ার মানে কি, এটার 1 চেঞ্জে ওটা 3 চেঞ্জ হয়। এই ধ্রুবকের মান 20 মানে কি, এটার 1 চেঞ্জে ওটার 20 চেঞ্জ হয়। এখন এই যে সম্পর্কটা আছে, দুজনের মধ্যে সম্পর্ক আছে, এখানে সীমাবদ্ধ, শেষ, কথা হয় না। কিন্তু এখানে কী হারে সম্পর্ক, তাদের সম্পর্কটা কেমন সেটা তোমাকে বুঝতে হবে কি দিয়ে, ধ্রুবক দিয়ে। মানে এর 1 পরিবর্তনে ওর কত পরিবর্তন হয়, এর 1 পরিবর্তন যদি এর 20 পরিবর্তন হয়, তাহলে সম্পর্কটা হচ্ছে 20, কে এর মানটা এরকম। আর এদের মধ্যে যদি সম্পর্কটা 1 হয়, তাহলে সহজ সম্পর্ক, এর এক বাড়লে ওর 1 বাড়ে, এর 1 বাড়লে 1 বাড়ে, এর 1 কমলে এর 1 কমে, একই সম্পর্ক, মানে 1 হইলে। কিন্তু 1 না হয়ে যদি ধ্রুবকের মানটা 0.2 হয়, 1 না হয়ে ধ্রুবকের মানটা যদি 60 হয়, 50 হয় বা 10 লক্ষ হয়, তাহলে সম্পর্কটা কিন্তু অনেক ডিফারেন্ট। যেমন তোমরা এরকম y=mc পড়ো না, mx কি এটা ধ্রুবক না নাকি? একটা জ্যামিতির জন্য বা একটা সরলরেখার জন্য এই সমীকরণ তো সবাই জানো। তো এখন এই এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কেমন এটা বলে দেয় কে? এমটা। তো কীভাবে বলে দেয়? মনে করো এদিকে ওয়াই নিলে এদিকে এক্স নিলা, এখন সম্পর্কটা যদি ভালো হয়, এম যদি 1 হয়, মানে এক্স 1 বাড়লে ওয়াইও 1 বাড়ে, তাহলে তো ভালো কথা, এক্স যতটুকু বাড়ছে ওয়াইও ততটুকু বাড়ছে, আবার এক্স এতটুকু বাড়ছে ওয়াইও এতটুকু বাড়ছে, তার মানে সম্পর্কটা হবে এই ডট লাইনগুলো সোজা হবে, মানে এরকম হবে। এখন সম্পর্কটা এরকম নাই, দেখা গেছে এক্স 2 বাড়ছে, ততক্ষণে ওয়াই বেড়ে গেছে হচ্ছে বিশাল, তাহলে পয়েন্টটা কোথায় হবে? এখানে হবে। তার পরের পয়েন্টটা কোথায় হবে? আরও উপরে হবে। তার মানে এই যে সম্পর্ক, অথবা এক্স অনেক বাড়লে ওয়াই সামান্য বাড়ে, এরকম সম্পর্ক। 3টা সম্পর্ক কি এক? তাহলে 3 ক্ষেত্রে পার্থক্য কি? 3 রকম এম এর মান, এম এর মানটা 3 রকম না? এক জায়গায় এম এর মান 1, আরেক জায়গায় বেশি, আরেক জায়গায় কম। তো এইখানেও ব্যাপারটা তাই, তুমি টিপিআই বাড়াবা, টিপিআই বাড়ালে ইয়ার্ন কাউন্ট বাড়বে, বা ইয়ার্ন কাউন্ট সুতার কাউন্ট বাড়লে টিপিআই তুমি বাড়াবা, কিন্তু কতটুকু বাড়াবা, কি হারে বাড়াবা, এটা নির্ণয় করে দিবে কে? এটা। আর এই কেটাই হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার বা টুইস্ট ফ্যাক্টর। মানে একটা নির্দিষ্ট ফ্যাক্টর যদি ঠিক করে রাখো তুমি, যে টুইস্ট মাল্টিপ্লায়ারটা আমি ঠিক করে রাখলাম, এখানে অবশ্য যখন টুইস্ট মাল্টিপ্লায়ার এটা যখন টিএম হয় তখন এটা রোট হয়ে যায়, টিপিআই সমান টিএম ইন্টু রোট ওভার অফ কাউন্ট। তো এই টিএম এর মানটা যদি 4 হয়, তার মানে তুমি কি বুঝো? তার মানে একটা নির্দিষ্ট লেভেলের কম্প্যাক্ট ইয়ার্ন। এই টিএম এর মানটা যদি 5 হয়, এটা আরও বেশি কম্প্যাক্ট ইয়ার্ন, ওই সুতাটা আরও বেশি কম্প্যাক্ট। এখন এই কম্প্যাক্টের জন্য এখানে কয়টা টুইস্ট আছে সেটা কাউন্টের সাথে তুমি বসাতে পারবা। কাউন্ট যত বাড়বে অতটুকু কম্প্যাক্ট করতে, মানে 5 লেভেলে কম্প্যাক্ট করতে অতটা টুইস্ট দিতে হবে। আর যদি টিএম 4 হয়, তাহলে এটা একটু সফট কম্পারেটিভলি এটার চেয়ে। তো সফট হলে সেখানে তুমি আজকে যদি 10 কাউন্টের সুতা বানাও, কালকে যদি তোমার 32 কাউন্টের সুতা অর্ডার আসে, তুমি বুঝতে পারবো না যে 32 কাউন্টের সুতাতে আমি কয়টা পাক দিলে এটা 4 লেভেলের সফট হবে। মানে 4 হচ্ছে লেভেল অফ সফটনেস অথবা কম্প্যাক্টনেস। তো 4 হলে একরকম কম্প্যাক্ট হবে টিএমের মান, 5 হলে আরেক রকম হয়। উইভিংয়ে যত সুতা যায় 5-এর নিচে মূলত টিএম ইউজ করা হয় না। 4.8, 5, 5.2, 5.3 এই লেভেলের টিএমের সুতা মূলত দেওয়া হয় কোথায়? উইভিংয়ে। আর নিটিংয়ের সুতা দেখবা যে 4-এর নিচে, 4.2 হয়তো হাইস্ট ইউজ করে, বা খুব বেশি হলে 4.4 এরকম ইউজ করে, বাট 3.8, 3.9, 3.7 এই লেভেলের টিএম ইউজ করা হয় নিট সুতাতে। এখন 3.7 লেভেলের টিএম ইউজ করা আর 5.2 লেভেলের টিএম ইউজ করার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো কিনা? কী পার্থক্য বলো তো? একটা সুতাতে আমি টিএম রাখবো 3.7, আর একটাতে রাখবো 5.2, তাহলে এই 2 সুতার মধ্যে পার্থক্য কী হবে?
সেটা যত কাউন্টের সুতাই হোক না কেন, সেটা 25 কাউন্টের হোক বা 20 কাউন্টের হোক বা 70 কাউন্টের সুতা হোক বা 10 কাউন্টের সুতা হোক, যাই হোক না কেন, ওই সুতাটা কম কম্প্যাক্ট মানে সফট, আর এই সুতাটা যত কাউন্টের হোক না কেন সেটা কম্প্যাক্ট বা টাইট, টুইস্ট বেশি দেওয়ার কারণে। তো এখানে আসলে দেখবা, এখানে যদি তুমি 20 কাউন্ট বসাও ফর্মুলাতে, তো টিপি এর মানটা বেশি হবে। আবার যদি টিএম এর মান 3.7 বসাও, এখানে 20 কাউন্ট বসাও, তাহলে টিপি এর মানটা কী হবে? কম হবে। তার মানে কি, ওই পরিমাণ ওই কাউন্টের সুতা 20 কাউন্টের সুতাতেই কখনো তুমি টুইস্ট দিচ্ছ 14টা, 20 কাউন্টের সুতাতেই কখনো টুইস্ট দিচ্ছ 18টা 1 ইঞ্চিতে। তো এটা কেন এই যে বেশি কম হয়ে যাচ্ছে কিসের সাহায্যে? টুইস্ট মাল্টিপ্লায়ার বা ওই যে ওই ফ্যাক্টরটার সাহায্যে। এই ফ্যাক্টরটাই আসলে ইন্ডিকেট করে দেয় সুতা কি টাইট হবে নাকি কম্প্যাক্ট হবে। তো এখানে আমাদের একটা ফ্যাক্টর আসছে, সেটা হচ্ছে কি ছিল, টুইস্ট অফ ওয়ারপিয়ান। ওয়ারপিয়ানের টুইস্ট যদি বেশি থাকে তাহলে সুতা কেমন হবে? কম্প্যাক্ট হবে। আর এই কম্প্যাক্ট সুতাতে বেশি পরিমাণ সাইজ প্রবেশ করানো মানে সহজে ড্রাই করা যায় না, কম্প্যাক্ট হলে, সফট হলে ড্রাইং করা যায়। কনসেন্ট্রেশন অফ লিকার, যে লিকার আছে লিকারের কনসেন্ট্রেশনের উপরও ডিপেন্ড করে। হায়ার কনসেন্ট্রেশন হলে ড্রাই করতে বেশি মানে ড্রাই এবিলিটি কমে আসে। সাইজ পিক আপ, যদি সাইজ পিক আপ বেশি হয়, বেশি পরিমাণ সাইজ পিক করে, এটাকে ড্রাইং করতে কষ্ট হয় বেশি, ড্রাই এবিলিটি কমে আসে। স্পিড অফ রানিং, খুব জোরে চালাইলা ড্রাইং করার সময়, তাহলে কী হবে? ড্রাইং বেশি হবে না, কম হবে। স্লো চালাইলে ড্রাইংটা বেশি হবে। তারপর সিস্টেম অফ ড্রাইং, কোন টেকনিক ইউজ করতেছো তার উপর। হট এয়ার ড্রাইংটা হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে সিলিন্ডার ড্রাইং, তারপর 2 সিলিন্ডার, তারপর মাল্টি সিলিন্ডার ড্রাইং। এবার হচ্ছে সাইজ টেক আপ পার্সেন্টেজ, এটা আমাদের ম্যাথের জন্য লাগবে একটা ফর্মুলা, যে একটা ইয়ার্ন সাইজিং করার পরে কতটুকু সাইজ ম্যাটেরিয়াল নিল, সেই অ্যাড অন পার্সেন্টেজ বা টেক আপ পার্সেন্টেজটা কত। তো সেটা কীভাবে হিসেব করা হয়? সাইজ টেক আপ পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কতটুকু সাইজ নিল, সেটা এটাকে ভাগ দিতে হবে কী দিয়ে, সেটা হচ্ছে বিষয়। ভাগ দিতে হবে আনসাইজড ইয়ার্নের ওয়েট দিয়ে। মনে রাখবা, মনে করো সুতার ওয়েট ছিল হচ্ছে 60 কেজি, বেড়ে হয়ে গেছে 63 কেজি, তাহলে বিয়োগ দিলে পেয়ে যাবা সাইজ কতটুকু নিছে। এটা তো সমস্যা নেই, উপরে এটা হবেই, বাট নিচে কি 60 হবে না 63 হবে, এটা মনে থাকে না অনেকের। পরীক্ষায় মনে করো 63 মনে করলা, ভুল হয়ে যাবে। আনসাইজড ইয়ার্নের, মনে রাখবা আনসাইজড ইয়ার্নের ওয়েটটা আমরা এখানে কনসিডারেশনে নিই, আনসাইজড ইয়ার্নের ওয়েট দ্বারা ভাগ করি। এই কেন? আর সাইজিং প্রসেসের আগে কত ছিল আমরা সাইজিং করে দেখতে চাই, মানে এই ইয়ার্নের উপর কতটুকু সাইজ ম্যাটেরিয়াল এসেছে। ব্যাপারটা এরকম না যে সাইজিং হয়ে গেল এখানে কতটুকু সাইজ আছে সেটা দেখা হয়, মূলত আমরা আগেই হিসাব করি আনসাইজ ইয়ার্ন যতটুকু আছে তার উপর আমি কতটুকু অ্যাড করতে চাই। এই জন্য আনসাইজ ইয়ার্নের ওয়েট দ্বারা আমরা কী করি, ভাগ করে এই পার্সেন্টেজটা বের করে থাকি। তারপর আরেকটা প্রশ্ন আছে, এটাও খুব ইজি, যে ফ্যাক্টরস অন হুইচ সাইজ অ্যাড অন উইল ডিপেন্ডস অন। আমি শুধু ফ্যাক্টরগুলো কোনটা কীভাবে ইম্প্যাক্ট ফেলে সেটা বলে দিচ্ছি। এখানে বেশি পরিমাণ সাইজ অ্যাড হবে নাকি কম পরিমাণ সাইজ অ্যাড হবে, তা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মানে কী কী জিনিসের উপর ডিপেন্ড করে। টাইপস অফ ফাইবার, ফাইবার টাইপসের উপর। যদি ফাইবারটা ন্যাচারাল ফাইবার হয় বেশি পরিমাণ সাইজ অ্যাড হওয়ার সম্ভাবনা বাড়বে, ম্যানমেড হলে কম হবে, কারণ ন্যাচারাল ফাইবার পানি গ্রহণ করার, সাইজ ম্যাটেরিয়াল গ্রহণ করার, অ্যাবজর্ব করার প্রবণতা বেশি। টাইপ অফ সাইজ ম্যাটেরিয়াল, কী ধরনের সাইজ ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। ইয়ার্ন স্পিনিং টেকনোলজি, এখানে রোটর নাকি রিং টেকনোলজি। রোটর টেকনোলজি হলে বেশি পরিমাণ সাইজ ম্যাটেরিয়াল নিতে পারবে, রিংয়ে কম নিতে পারবে, মানে যেগুলো কম্প্যাক্ট স্পিনিং সেগুলোতে কম নিতে পারবে, আর কম্প্যাক্ট কম হলে স্পিনিংয়ে সেক্ষেত্রে বেশি নিতে পারবে। যেমন রিংয়ে টুইস্ট বেশি দেওয়া হচ্ছে, রোটরে কম, আলটিমেটলি রোটরে তো একটু ফাঁপা ফাঁপা থাকে, সেক্ষেত্রে সাইজ বেশি নিতে পারবে। ইয়ার্ন কাউন্ট অ্যান্ড টুইস্ট, যদি টুইস্ট বেশি হয় সুতাতে তাহলে সাইজ কি বেশি নিতে পারবে? টুইস্ট বেশি মানে কি, কম্প্যাক্ট, সুতার মধ্যে স্পেস কম, আড়াশোটা অবস্থায় আছে, সাইজ মেটেরিয়াল সহজে প্রবেশ করতে পারবে না, অ্যাড অন কমে যাবে। ইয়ার্ন কাউন্ট কি হবে, মোটা সুতা বেশি নিবে, সে তো নিজেই মোটা, তার জায়গাও বেশি, ধারণ ক্ষমতাও বেশি। আর চিকুন, সে তো এমনিতেই চিকুন, সে তার ধারণ ক্ষমতাও কম, রিসিভ করবেও কম। লেভেল অফ হেয়ারনেস ইন দ্য ইয়ার্ন, ইয়ার্নে হেয়ারনেস বেশি থাকলে এটা একটা ইম্প্যাক্ট ফেলে। লুম টাইপ অ্যান্ড লুম স্পিড, যেই লুমে এটাকে চালানো হবে সেটা কোন লুমে। মনে করো আমি শাটল লুমে চালাবো, এখন শাটল লুমে তো আমার সাইজ অ্যাড অন বাড়াতে হবে, কেন না, ফিকশন বেশি চেয়েও বড়ো কথা হচ্ছে শেডটা তো বড় ফর্ম করতে হয়, সুতোগুলোকে উপরে তুলে এই শাটলটা মাঝখান দিয়ে পাস করবে, এরকম একটা জায়গা দিতে হবে না। কিন্তু মডার্ন লুমে কি শাটল থাকে? শাটল দেখছো না কত বড়, এত বড়, মানে এরকম থিকনেস। তো এরকম থিকনেস যদি হয় এর চেয়ে একটু বড় শেড ফর্ম করতে হবে। তো শেড বড় ফর্ম করলে আলটিমেটলি সুতার উপর টান বেশি পড়তেছে না,
এই সুতাকে টেনে এখানে নিয়ে আসছো, এই সুতাকে টেনে এখানে নিয়ে গেছো, তাহলে সেই সুতার উপর স্ট্রেস বেশি পড়বে, এই জন্য অ্যাড অন বাড়াইতে হবে। আর যদি মডার্ন লুম হয়, ছোটো শেড ফর্ম করলে তো হচ্ছে, মডার্ন লুমে তো শেড হবে খুব ছোটো ছোটো, কারণ সুতাটাকে নিয়ে যায় কে, শাটল নিয়ে যায়, এয়ারের প্রেশার নিয়ে যায়, এয়ার জেট নিয়ে যায়, অথবা রেপিয়ার নিয়ে যায়, চিকন একটা রেপিয়ার নিয়ে যায়, অথবা প্রজেক্টাইল নিয়ে যায়, ছোটো ছোটো মিসাইল। তো এক্ষেত্রে শেডটা ছোটো হয়, আলটিমেটলি সুতার উপর টেনশন কী হবে, কম হবে। কম হলে আলটিমেটলি অ্যাড অনটাও কমাইতে হবে আমাদেরকে, মূলত এখানে অ্যাড অন বাড়াইতে হবে, এখানে অ্যাড অন কমাইতে হবে, মানে সাইজ টেক আপটা। তারপরে ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে, ইয়ার্নের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে, যেটা বললাম। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েটেবিলিটি। হ্যাঁ, যদি ওয়েটেবিলিটি বেশি হয়, মানে বেশি পরিমাণ পানি শোষণ করার প্রবণতা থাকে, তাহলে সাইজ বেশি পিক করবে। লিনিয়ার ডেন্সিটি ওর ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন কাউন্টের উপর ডিপেন্ড করে। ইয়ার্ন কাউন্ট যদি বললাম যে মোটা হলে আলটিমেটলি বেশি করবে, আর চিকন হলে কম করবে। ইপিআই বাড়লে তো বাড়বে, এটা তো বললাম। ইউনিফর্মিটি অফ ওয়ার্প ইয়ার্ন, ওয়ার্প ইয়ার্ন ইউনিফর্ম হলে, হ্যাঁ, সাইজ টেক আপ কম হলে হবে, ইউনিফর্ম না হলে টেক আপ বেশি লাগবে। কেন, কারণ বলতে পারবা, কারণ বলো তো। হ্যাঁ, ক্রিস্টালাইন অ্যামরফাস কি? ক্রিস্টালাইন অ্যামরফাস কখনো দেখছো? খালু চোখে বা মাইক্রোস্কোপ দিয়ে? না, ক্রিস্টালাইন অ্যামরফাস জিনিসটা কি, এটা কি দেখা যায়? কোথায় থাকে? ফাইবারের না, ফাইবারের মলিকুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে, সেইটা তো আর এখানে ইম্প্যাক্ট ফেলবে না। ভিতরে ক্রিস্টাল থাকুক আর অ্যামরফাস থাকুক, সুতা তো ইউনিফর্ম। সুতা ইউনিফর্ম মানে হচ্ছে আমরা এটা বোঝাচ্ছি যে এটা একটা ইউনিফর্ম সুতা, আর এটা হচ্ছে ইউনিফর্ম না, এরকম এরকম দুটো সুতার কথা বলা হচ্ছে যে ইউনিফর্মিটি অফ ওয়ার্পিয়ান। ওয়ার্পিয়ান ইউনিফর্ম হলে বলা হচ্ছে অ্যাড অন কম হলেও হবে, সাইজ টেক আপটা কম হলেও হবে, বাট ইউনিফর্ম না হলে টেক আপটা বেশি লাগবে। কেন লাগবে তোমাদের কাছে কারণ জানতে চাচ্ছি আর কি। না, দুইটা সেম ফাইননেসের, দুইটা একই রকম ফাইননেসের সুতা চিন্তা করলে আর কি, ধরো এটা 40 কাউন্টের, এটাও 40 কাউন্টের, তখন যখন একটা সুতা ইউনিফর্মিটি কমে যাবে, তাহলে তার বিভিন্ন জায়গায় সুতাটা চিকুন হওয়ার পসিবিলিটি বাড়বে না। এইখানে চিকুন আছে, এখানে চিকুন আছে, স্বাভাবিকের চেয়ে বেশি চিকুন হয়ে যাবে কোনো কোনো জায়গাতে, তো সেটা দুর্বল হবে নর্মালি, সুতাটা কম্পারেটিভলি দুর্বল হবে। এটা হচ্ছে, এটা দুর্বল না। কেন দুর্বল? তার মাঝে মাঝে কিছু জায়গাতে দুর্বল পয়েন্ট থাকার প্রবণতা আছে, কিছু কিছু জায়গায় এরকম একদিকে বেড়ে গেছে, একদিকে চিকুন হয়ে গেছে না, এরকম চিকুন পয়েন্ট থাকার প্রবণতা হবে। তো চিকুন পয়েন্টটা তো আগে ছিড়বে, তো সেক্ষেত্রে এটা তো চিকুন ওই পয়েন্টগুলোকে অ্যাভয়েড করার জন্য এখানে অ্যাড অন বাড়াইতে হবে, মানে টেক আপ বাড়াইতে হবে। আবার এটাকে তো সমান করতে হবে, সাইজ ম্যাটেরিয়াল দেখবে যে এখানেও নিবে, এখানেও নিবে, এখানেও নিবে, লেফটে যাবে আর কি, বুঝে নাই? এটা বলতে চাইছিলাম। তাহলে এই দুই কারণে মূলত থিক প্লেস বেড়ে যাবে, মানে কিছু দুর্বল পয়েন্ট বেশি থাকবে, আর হচ্ছে এটা ইউনিফর্মটাকে রেগুলার করে দেওয়া যাবে। এই জন্য সাইজ অ্যাড অন বাড়াইতে হয়, টেক আপ বাড়াইতে হয় যদি ইউনিফর্ম ইয়ার্ন হয়। আরেকটা হচ্ছে এই যে ফাইবারের ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছিল যে ম্যাচিউর ফাইবার, ইমেচিউর ফাইবার। তাহলে ইমেচিউর ফাইবার হলে সাইজ বেশি পরিমাণ পিক করবে, ম্যাচিউর ফাইবার হলে সাইজ ম্যাটেরিয়াল বেশি নেবে না। এই যে দেখছো না তোমরা, এই যে কিডনি লাইক শেপ, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই যে কিউটিক্যাল থাকে, সেকেন্ডারি ওয়াল থাকে, প্রাইমারি ওয়াল থাকে, তো সেখানে লুমেন থাকে না, লুমেনটা তো ইনিশিয়ালি খুব বড় থাকে, মানে পুরোটাই ফাঁকা স্থান থাকে। তো যত আস্তে আস্তে ম্যাচিউর হয় কটনটা, আস্তে আস্তে লুমেন সাইজটা ছোটো হয়ে আসে, ছোটো হয়ে সেল ওয়ালটা ডেভেলপ করতে থাকে, মূল যে উপাদান সেলুলোজটা ডেভেলপ করে। তো সেলুলোজ ডেভেলপ করলে আলটিমেটলি লুমেন সাইজটা ছোটো হয়ে আসে ম্যাচিউর ফাইবারের ক্ষেত্রে। তো লুমেন সাইজ ছোটো হলে ফাঁকা স্থান কম, ফাইবার বা ময়েশ্চার অথবা ডাই অথবা এই যে সাইজ ম্যাটেরিয়াল কম প্রবেশ করবে। আর যদি ইমেচিউর ফাইবার থাকে তাহলে সেখানে কিন্তু লুমেন সাইজ বিগ হওয়ার কারণে বেশি পরিমাণ সাইজ ম্যাটেরিয়াল ওখানে প্রবেশ করে বসে থাকবে। ওয়ার্প টেনশন যদি হাই টেনশনে থাকে সাইজ পিক আপ কম হবে। স্কুইজিং রোলারের ওয়েট, মানে স্কুইজ যদি একটু বেশি করা হয় তাহলে কিন্তু মানে পেনিট্রেশনের জন্য পিক আপটা বেড়ে যাবে। মানে স্কুইজ যখন করা হয়, দুর্বলের মাধ্যমে যখন স্কুইজ করা হয়
তখন কিন্তু একে তো স্কুইজিংয়ের মাধ্যমে অতিরিক্ত ডাইগুলো সরে যায়, কিন্তু স্কুইজটা একটা প্রেশারের কাজ করে। তখন এই প্রেশারের কারণে রোলারের উপর যদি স্কুইজিং রোলারের প্রেশার যদি বেশি হয়, স্কুইজিং রোলার যদি খুব জোরে চাপ দেয়, তাহলে ওই চাপের কারণে জোর করে কিছু ডাই মানে সাইজ ম্যাটেরিয়াল সুতার মধ্যে প্রবেশ করে যাবে। এই প্রবেশ করাটা হচ্ছে স্কুইজিং রোলারের ওয়েট বেশি হওয়ার কারণে হবে। স্কুইজিং রোলারের কাজ তো হচ্ছে ওয়েট দেওয়া না, তার কাজ হচ্ছে স্কুইজ করা, চেপে এক্সট্রা মাঠটাকে সরিয়ে ফেলা। তো এই জন্য এটা হয়। রোলারের ডায়ামিটারের জন্য হতে পারে একই ব্যাপার। তারপরে হচ্ছে নেচার অফ রোলার কভারিং, রোলারটাকে কী দিয়ে কভার করা আছে। তারপরে কন্ট্যাক্ট লেন্থ ইন সাইজটা কত বেশি সময় ধরে কন্ট্যাক্টে আছে, মানে সাইজ বাদের সাথে কত বেশি টাইম ধরে কন্ট্যাক্ট করে আছে। বেশি সময় ধরে কন্ট্যাক্টে থাকলে সাইজ বেশি নেওয়ার প্রবণতা বাড়বে। রানিং স্পিড খুব জোরে চালাইলে টেক আপটা কমে যাবে, আর আস্তে চালাইলে বাড়বে। সাইজ কনসেন্ট্রেশন, যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে কী হবে, পিক আপও বাড়বে, এক্সট্রা কনসেন্ট্রেশন না হলে আর কি। নর্মালের চেয়ে বেশি কনসেন্ট্রেশন মানে বেশি পরিমাণ ম্যাটেরিয়াল আছে, মানে একটা গাঢ় দ্রবণের মধ্যে যা দিয়ে তুমি দ্রবণ তৈরি করছো সেটা বেশি আছে না, একটা পাতলার মধ্যে তো পানি বেশি আছে, তো পিক আপ করলে পানি বেশি মানে অল্প পিক আপ করবে, যতটুকু পিক আপ করবে, কিন্তু মার তো বেশি আসবে না। এখানে যদি ঘন দ্রবণের মধ্যে তো মার বেশি আছে, মার বেশি থাকলে সেটা পিক আপ বেশি হবে। তারপর ইনগ্রেডিয়েন্টসগুলোর উপর ডিপেন্ড করে, পেনিট্রেশন কন্ডিশনের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এই জিনিসগুলোর উপর মূলত অ্যাড অন মানে কী পরিমাণ সাইজ অ্যাড করতে হবে, কি লাইট হবে, মিডিয়াম হবে, না হেভি সাইজিং হবে, অথবা কিভাবে অ্যাড হয়, কত পার্সেন্ট অ্যাড হবে, কেমন অ্যাড হবে, তা ডিপেন্ড করে। আর একটা বিষয়, এই সাইজ অ্যাড অনের সাথে উইভিং এফিসিয়েন্সিটা সম্পর্ক আছে, ডিরেক্ট সম্পর্ক। সেটা হচ্ছে এই যে এই গ্রাফটা দেখলে বোঝা যায়। এই গ্রাফটা কেমন, এইরকম দুইটা জিনিসকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে ব্রেকটাকে ইন্ডিকেট করে, ব্রেক। আরও নিচে দিয়ে দেখাই, এটা হচ্ছে ধরো ওয়ার্ক ব্রেক, আর এটা হচ্ছে উইভিং এফিসিয়েন্সি। এদিকে হচ্ছে ধরো অ্যাড অন পার্সেন্টেজ, টেক আপ পার্সেন্টেজ আর কি, ধরো টেক আপ পার্সেন্টেজ। এখন টেক আপ পার্সেন্টেজ যত বাড়বে, ধরো আমি একটা সুতার মধ্যে 1% সাইজ দিলাম, সেটা আরেকটাতে 5% দিলাম, তাহলে কোনটা ভালো হবে, কোনটাতে সুতা কম ছিঁড়বে? 5% দিলে একটু ভালো হলো না, 10% দিলে আরও ভালো হলো। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুতার ব্রেকের হারটা কমতে থাকে। যত সাইজ বেশি দিতে থাকি আমরা, সুতা ছিঁড়ার প্রবণতাটা মানে সুতার শক্তিটা বাড়তে থাকে, সুতার ছেঁড়ার প্রবণতাটা কমতে থাকে। বাট একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে তখন উল্টা ঘটনা ঘটে, তখন বেশি অতিরিক্ত কোনো কিছু ভালো না বলে না, অতিরিক্ত সাইজ ম্যাটেরিয়াল হওয়ার কারণে এটা বরং সুতাকে আরও দুর্বল করে যায়, সুতার ব্রেকটা আরও বেড়ে যায়। হ্যাঁ, তখন এটা গিয়ে কমতে শুরু করে, মানে বাড়তে শুরু করে, সুতার ব্রেকটা বাড়তে শুরু করে। আর সুতার ব্রেকের সাথে উইভিং এফিসিয়েন্সি সম্পর্কিত। যত কম সুতা ছিঁড়বে আমাদের জন্য তত ভালো। উইভিং এফিসিয়েন্সি মানেই হচ্ছে যত কম সুতা ছিঁড়বে, সুতাকে যত ছিঁড়ামুক্ত রাখতে পারবা। কেন? ওই যে বলছিলাম যে স্টপেজ টাইমটাকে তোমাকে কনসিডার করতে হবে। গত ক্লাসে বললাম না, ম্যাথ করার সময় তুমি স্টপেজ টাইম থেকে কনসিডার না করে বরং একটু আসতে চালাও, তাও সুতা কম ছিঁড়ুক, মেশিন কম সময় বন্ধ থাকুক, তাহলে এটা তোমার জন্য সবদিকে ভালো। তো উইভিং এফিসিয়েন্সি আসলে বাড়তে থাকবে যত সুতা কম ছিঁড়তে থাকবে। তো একটা সময় গিয়ে যে অপটিমাম কন্ডিশনটা অ্যাচিভ হওয়ার পরে উল্টা ঘটনা ঘটে। তো এটাকে বলা হয় মানে উইভিং এফিসিয়েন্সি ভার্সেস সাইজিং। তো সাইজিংটা তুমি চাইলেও 70%, 80%, 90% সাইজিং টেক আপ করলেই হবে না, একটা অপটিমাম লেভেলে রাখতে হবে। এটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে তোমাকে অ্যাচিভ করতে হবে। ধরো আজকে 15% সাইজিং করে চালাইলা, ডাটা নিলা উইভিং ফ্যাক্টরি থেকে যে কী পরিমাণ সুতা ছিঁড়ে, কালকে এটাকে বাড়িয়ে 17% করলাম, 17% করে চালাইলা, দেখলা কী পরিমাণ সুতা ছিঁড়ে। পরশু এটাকে 13% করলাম, 13% করে দেখলা। তো এরকম যখন বারবার তুমি কয়েকবার চালাবা, তখন তোমার মধ্যে একটা অপটিমাম কন্ডিশন কিন্তু চলে আসবে যে আমি কত পার্সেন্ট টেক আপ করলে আমার সুতা ওইদিকে কম ছিঁড়ে। ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে তুমি একটা অপটিমাম কন্ডিশন পেয়ে যাবা, যে মানে কত লেভেল পর্যন্ত আমরা নিতে পারলে আমরা এটাকে অ্যাচিভ করতে পারি। তাহলে ঠিক আছে, আরেকদিন আসো, যেহেতু ম্যাথ আছে সময় লাগবে, আমরা ফল্টস অফ সাইজিং থেকে বাকি অংশটা এবং ম্যাথগুলো সহ আরেকদিন, এবং লুমিং সহ আর কি।